বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবসময় মাস্ক পরিধান করতেছো এবং ঘন ঘন হাত ধৌত করতেছো এবং সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলতেছো। এখন শীতকাল, এখন করোনার প্রকোপ বেড়ে গেছে, এই জন্য আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে এবং সর্বোপরি আমাদের দেশকে ভালো রাখতে হবে। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ পাঠ উপস্থাপনায় মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টদের সাথে। আজকে আমরা যে পাঠ অংশগ্রহণ করবো সেই পাঠটুকু হলো স্কোপ, অবজেক্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স মানে জীব পরিসংখ্যানের পরিধি, উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এটা চ্যাপ্টার 1-এ আছে। চলো আমরা মূল পাঠে চলে যাই। জীব পরিসংখ্যান, জীব পরিসংখ্যানের কথা যদি বলতে যাই তাহলে আমরা যদি জৈব পরিসংখ্যানের মূল শাব্দিক অর্থটা বিশ্লেষণ করি, তাহলে দাঁড়ায় জীব পরিসংখ্যান অন্য নাম হচ্ছে জীবমিতি বা বায়োমেট্রি। জীব পরিসংখ্যান অন্য নাম হচ্ছে জীবমিতি বা বায়োমেট্রি। গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন আর মেট্রোস অর্থ হচ্ছে পরিমাপ। এই দুটি শব্দ থেকে বায়োমেট্রি শব্দটি উৎপত্তি। এই দুটি শব্দ বায়োস এবং মেট্রোস, এই দুটি শব্দ থেকেই বায়োমেট্রি শব্দের উৎপত্তি। পরিসংখ্যানের নিয়মকানুন, পরিসংখ্যানের নিয়ম কানুন যখন জীবজগতের গণনা, হিসাব নিকাশ, সহসম্বন্ধ, নির্ভরশীলতা, পার্থক্য নির্ণয় তথা জীবজগতের বিভিন্ন প্রত্যাশিত ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনা ফলাফল নির্ণয়ে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলে থাকি জীবমিত্রি বা জীব পরিসংখ্যান, বায়োমেট্রি বা বায়োস্ট্যাটিস্টিক্স। এখন দেখো, এই যে জীব পরিসংখ্যান, জীব পরিসংখ্যানের প্রতিষ্ঠা বলা হয় কার্ল পেয়ারসন। 1857 থেকে 1936 ওনার জীবনকাল। সহজ সম্পর্ক বিশ্লেষণ, কাই স্কয়ার পরীক্ষার তথ্য আবিষ্কার করেন, সেটা 1900 সালে আবিষ্কার করেন। এই জীব পরিসংখ্যান প্রতিষ্ঠা বলা হয় কার্ল পেয়ারসন। এই জন্য তাকে জীব পরিসংখ্যান বিদ্যার প্রতিষ্ঠাতা বলা হয়। কার্ল পেয়ারসনের জীবনকাল ছিল 1857 থেকে 1936। সহজ সম্পর্ক বিশ্লেষণ এবং কাই স্কয়ার পরীক্ষার তথ্য 1900 সালে আবিষ্কার করেন। এই জন্য তাকে জীব পরিসংখ্যানের কি প্রতিষ্ঠাতা বলা হয়। এখন যদি আমরা এই জীব পরিসংখ্যানের ভূমিকা প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। জীব পরিসংখ্যান পদ্ধতির ভূমিকা সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান আর একটা হচ্ছে সিদ্ধান্তমূলক পরিসংখ্যান। একটা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান আর একটা হচ্ছে সিদ্ধান্তমূলক পরিসংখ্যান। চলো আমরা আজকে পরিসংখ্যানের সংজ্ঞাটা যদি দেখি। জীব পরিসংখ্যান, গত ক্লাসে আমরা পরিসংখ্যানের উদ্দেশ্য, গুরুত্ব এবং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জীব পরিসংখ্যান কাকে বলে এটা জানি। জীব পরিসংখ্যান বায়োস্ট্যাটিস্টিক্স জীবজগৎ বৈচিত্র্য ভেদে, জীবজগৎ থেকে বৈচিত্র্য বা ভেদে পরিণত, বৈচিত্র্য ভাবে পরিপূর্ণ জীবজগৎটা। তারপরও আমরা নির্দিষ্ট আওতাধীন কিছু সংখ্যক বা বহু সংখ্যক জীবকে একই দল বা একই গোষ্ঠী বা একই উৎসতে সৃষ্ট বলে ধারণা করি। এই যে কথাটা করো, এই যে কিছু সংখ্যক বা বহু সংখ্যক জীবকে একই দলে বা একই গোষ্ঠী বা একই উৎস হতে সৃষ্ট বলে আমরা ধারণা করি। জীবজগতে বিদ্যমান এই পার্থক্য বা বিভেদ সময়ের উপরেও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত পরিসংখ্যান নতুন শাখাকে, জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত পরিসংখ্যানের নতুন শাখাকে বলা হয় জীব পরিসংখ্যান। সুতরাং অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান যখন জীবজগতের গণনা, পরিসংখ্যান যখন জীবজগতের গণনা, হিসাব নিকাশ, মাপযোগ, এক জীবের সঙ্গে অন্য জীবের নৈকট্য, পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা নির্ণয় করতে ব্যবহৃত হয়, তখন তাকে জীবমিতি বলে। এক কথায় জীবজগৎ এবং এদের মাপযোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে জীবমিতি বলি। বায়োমেট্রি শব্দটি বায়োস অর্থ জীবন এবং ম্যাক্রোস অর্থ মাপ, এই দুটি শব্দ থেকে এসেছে। বায়োমেট্রিকে বায়োস্ট্যাটিস্টিক্স বা জীব পরিসংখ্যানও বলা হয়। জীবজগতে বিদ্যমান বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জীব পরিসংখ্যান বা বায়োমেট্রি
বলে, জীব পরিসংখ্যান বা বায়োমেট্রি বলে। সর্বপ্রথম স্যার ফ্রান্সিস গ্যালটন কর্তৃক জীব পরিসংখ্যানের সূচনা হয়েছিল এবং কার্ল পেয়ারসন এবং তার অনুসারীদের কর্তৃক উন্নতি লাভ করেছে। বর্তমান প্রজননবিদ এবং বংশগত বিজ্ঞানের নিকট আজ জীব পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ কৌশল। বর্তমানে প্রজননবিদ এবং বংশগত বিজ্ঞানের নিকট আজ জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ কৌশল। স্কোপ অফ বায়োস্ট্যাটিস্টিক্স, জীব পরিসংখ্যানের পরিধি। জীব পরিসংখ্যানের পরিধি ব্যাপক। আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর মূল কারণ হলো পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে সকল বিষয়ের যুক্তিগ্রাহ্য সমাধান দেওয়া যায়। বর্তমান কালে পরিসংখ্যানকে একটি বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমান কালে পরিসংখ্যানকে কি একটি বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমান কালে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমাপ ও হিসাব নিকাশ প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কৃষি, শিল্প, সমাজবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাবশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান সহ আরো অনেক বিষয়ের মধ্যে পরিসংখ্যানের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতায় জীববিজ্ঞানের সাথেও পরিসংখ্যানের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। একই বলা হয় সাধারণ পরিসংখ্যানের মতো জীব পরিসংখ্যানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত। উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান জীববিজ্ঞানের দুটি অন্যতম প্রধান শাখা। এই দুটি শাখাতে জীব পরিসংখ্যানের পরিধি বিস্তার সমভাবে প্রযোজ্য। বোটানি এবং জুলজিতে কি এই জীব পরিসংখ্যানের পরিধি সমভাবে প্রযোজ্য। বিভিন্ন গবেষণার পারস্পরিক সম্পর্ক নিরূপণ করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে জীব পরিসংখ্যানিক জ্ঞানকে কাজে লাগানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ইকোলজিতে জীব পরিসংখ্যানের ভূমিকা মুখ্য হয়ে ওঠে। জীবের শ্রেণীবিন্যাসগত গবেষণায় অর্থাৎ ট্যাক্সোনমির ক্ষেত্র জীবমিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রেণীবিন্যাস বিজ্ঞানের জীবকে বিভিন্ন দল বা উপদলে বিভক্তকরণ এবং তাদের বৈশিষ্ট্য নিরূপণ প্রভৃতি ক্ষেত্রে জীব পরিসংখ্যানকে কাজে লাগানো হয়। কৃষি বিজ্ঞান, উদ্যান তত্ত্ব প্রভৃতি ক্ষেত্রে জীব পরিসংখ্যানের উপস্থিত লক্ষণীয়। কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন, সারের ব্যবহার, সেচের পরিমাপ, ফলের সংখ্যা, ওজন সহ নানা রকম পরিমাপের জন্য এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার জন্য পরিসংখ্যানের জ্ঞান অতীব জরুরি। তাছাড়া কৃষিকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জমির উর্বরতা নিরূপণ করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে মাটির গুণাগুণ পরীক্ষা করা, তার জন্য উপযুক্ত ফসল নির্বাচন করার জন্য জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যানের পরীক্ষণ নকশা পদ্ধতির সাহায্যে এই কাজটি সুসম্পন্ন করা যায়। জীববিজ্ঞানের পরীক্ষণ নকশা পদ্ধতির সাহায্যে এই কাজটি সুসম্পন্ন করা যায়। প্রাণী বিজ্ঞান গবেষণার বিভিন্ন ক্ষেত্রে জীব পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বের সাথে প্রয়োগ করা হয়। গবাদি পশুর চাষ এবং মুরগির চাষ প্রভৃতি ক্ষেত্রে কি মাত্রায় কোন খাদ্য প্রয়োগ করলে অতিমাত্রায় সুফল পাওয়া যাবে তা নিরূপণ করার জন্য জীব পরিসংখ্যানের জ্ঞান আবশ্যক। গবাদি পশুকে কোন খাদ্য কতটুকু প্রয়োগ হলে তার ওজন বা দুগ্ধ উৎপাদন ক্ষমতা কতটুকু বাড়লো বা কমলো, হাঁস মুরগির ক্ষেত্রে খাদ্যের প্রভাবে এদের মাংস উৎপাদন ক্ষমতা বা ডিম উৎপাদন ক্ষমতা কতটুকু বাড়লো বা কমলো ইত্যাদি বিষয়ে সঠিক হিসাব নিকাশ বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে সম্পন্ন করা সম্ভব। জীববিজ্ঞানের উৎপত্তি প্রাচীনকালে, তারপর থেকে অনেক দিন পর্যন্ত এর কোনো শাখা প্রশাখা ছিল না। পরবর্তীতে এসে উদ্ভিদ ও প্রাণী নামক দুটি শাখায় বিভক্ত হয়। এরপর ঊনবিংশ শতাব্দীর পর থেকে এই দুটি শাখা পৃথকভাবে অসংখ্য শাখায় বিভক্ত হয়। বিভিন্ন শাখা প্রশাখার উন্নতির সাথে সাথে তাদের গবেষণামূলক কাজেরও অনেক উন্নতি ঘটে। এরই সাথে সামঞ্জস্য রেখে জীব পরিসংখ্যানকে তার পরিধি ব্যাপকভাবে বিস্তার করে। তবে জীব পরিসংখ্যানের এত ব্যাপকভাবে বিস্তৃত হবার পরও একেবারে থেমে যায়নি, বরং বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সমান্তরালে চলছে। জীববিজ্ঞানের উৎপত্তি প্রাচীনকালে, তারপর থেকে অনেকদিন পর্যন্ত কোনো শাখা প্রশাখা ছিল না। জীববিজ্ঞানের উদ্দেশ্য, অবজেক্ট অফ বায়োস্ট্যাটিস্টিক্স। জীববিজ্ঞানের উদ্দেশ্য
জীববিজ্ঞানের উদ্দেশ্য, জীব পরিসংখ্যান হলো একদিকে জীবজগৎ সংক্রান্ত অনুসন্ধানকৃত তথ্যাবলী পারস্পরিক সম্পর্কিত সংখ্যাত্মক তথ্যাবলী। তাই বলা যায় যে এর উদ্দেশ্য নানাবিধ বা বিবিধ। যেমন বহু কারণ দ্বারা প্রভাবিত জীবজগতের সংখ্যামান বিশিষ্ট সিরিজ হতে সত্যের উদ্ঘাটন ও যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর উদ্দেশ্যের মাধ্যমে। একটি জটিল তত্ত্বকে সহজ ও সরল আকারে প্রকাশ করা সাহায্য করে। এটি যে কোনো জটিল তত্ত্বকে সহজ এবং সরল আকারে প্রকাশ করা ডাটা বা উপাত্তের মাধ্যমে। জীব পরিসংখ্যান ব্যক্তিগত অভিজ্ঞতার পরিধি বর্ধিত করে। জীব পরিসংখ্যান ব্যক্তিগত অভিজ্ঞতার পরিধি বর্ধিত করে। যেমন নতুন প্রজাতির সৃষ্টির কারণ উদ্ঘাটন করতে একটি জীববিজ্ঞানী যদি প্রয়োজনীয় পরিসংখ্যানিক তথ্যাদি সংগ্রহ করে তার ভিত্তিতে প্রকৃত কারণ নির্ধারণ করে, তাহলে শুধু যে প্রকৃত কারণ জানা গেল তাই নয়, এবং অনুসন্ধানকারীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বৃদ্ধি এবং অনুসন্ধানকারীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বৃদ্ধি পাবে। কোনো একটি নীতি প্রণয়নে পথ প্রদর্শক হিসাবে কাজ করে। কারণ কোন নীতি বা পরিকল্পনা করতে হলে নির্দিষ্ট বিষয়ে সংখ্যাত্মক তথ্যের উপর ভিত্তি করে করতে হয়। তাই এটি সুচারুভাবে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণে সহায়তা করে। যে কোনো তথ্য উদ্ভাবন ও প্রমাণিত করতে এর সাহায্য দরকার। যেমন এর মাধ্যমে কোনো উক্তির সত্যতা যাচাই করা যায়। বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সহসম্পর্ক পার্থক্য আছে কিনা তা পরিসংখ্যানের সাহায্যে নির্ণয় করতে পারে বা হবে। জীব সংক্রান্ত অনুসন্ধান কাজে অভিজ্ঞতা পরিধি বৃদ্ধি। জীব সংক্রান্ত অনুসন্ধান কাজে অভিজ্ঞতা পরিধি বৃদ্ধি, কোন জীবের বৃদ্ধি, রোগের প্রকোপ ইত্যাদি সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস প্রদান। এগুলো সবগুলো হলো কি অবজেক্ট অফ বায়োস্ট্যাটিক্সের উদ্দেশ্য। যদি আমরা জীব পরিসংখ্যানের গুরুত্ব দেখি, ইম্পর্টেন্স অফ বায়োস্ট্যাটিস্টিক্স, জীববিজ্ঞানের যখন উৎপত্তি ঘটে তখন এর কোনো শাখা প্রশাখা ছিল না। জীব বিজ্ঞানে যখন উৎপত্তি তখন এর কোনো শাখা প্রশাখা ছিল না। 1900 সালের পর থেকে এটি দুটি শাখায় বিভক্ত এবং দ্রুত উন্নতি সাধিত হয়। কোন বিষয়ে যদি অতি সহজে উন্নতি লাভের জন্য পরিমাপ সংখ্যার সাহায্যে সাধারণ প্রয়োজনীয়তা দেখা যায়। বর্তমান জীব পরিসংখ্যানের গুরুত্ব ও দায়িত্ব অনেক। জীববিজ্ঞানের যে সমস্ত শাখায় সংখ্যাত্মক তত্ত্ব, হিসাব নিকাশ ও ব্যবহারের সুযোগ আছে সেই সমস্ত ক্ষেত্রে জীব পরিসংখ্যান মুখ্য ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যান ছাড়া জীববিজ্ঞানের যে কোনো বিশ্লেষণ ও গবেষণা অর্থহীন। যেখানে পরিমাণগত তথ্য একাধিক ফ্যাক্টর হতে উদ্বুদ্ধ, সেখানে জীব পরিসংখ্যান ছাড়া অন্য কোনো উপায়ে বিশ্লেষণ সম্ভব নয়। তাই এই সকল ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি প্রণয়নে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এর সাহায্যে পরীক্ষাতে গৃহীত সিদ্ধান্তকে সুস্পষ্ট এবং নির্ভুলভাবে প্রকাশ করা যায়। বায়োস্ট্যাটিস্টিক্স জীবজগতে কঠিন সংখ্যাত্মক ভেদাভেদ পরিমাপ এবং সম্মিলিত ঘটনা রাশি বিচার করে। বেদাঙ্ক বিশ্লেষণ, সহসম্পর্ক পরীক্ষার ধরন প্রভৃতি জীব পরিসংখ্যানের জটিল সমস্যা সমাধানে জীব পরিসংখ্যান দ্বারাই করে থাকে। জীবজগতে বংশগতি এবং এর ভেদ সম্পর্কে সাধারণ নিয়ম প্রণয়নের ক্ষেত্রে জীব কি পরিমাণ বংশানুক্রমিক পরিবর্তন বা তারতম্য দেখা যায় তা জানা প্রয়োজন এবং জীব পরিসংখ্যানের সাহায্যে সহজেই পাওয়া সম্ভব। তাই জীবগোষ্ঠীর শ্রেণীবিন্যাস, বর্ণনা, তারপর জন্ম মৃত্যু হার, ভেদের মাত্রা নির্ণয় এবং তাদের অভিযোজন যোগ্যতা প্রভৃতি বিষয়ে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি জীবগোষ্ঠী কতগুলো প্রজাতির সংমিশ্রণ হতে পারে এই সকল অনুসন্ধানের ক্ষেত্রে জীব পরিসংখ্যান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া জীব পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়দের সম্পর্ক নিরূপণ করা যায়। আবার কোন ইকোসিস্টেমের সঠিক পরিচয় এবং তাদের
উৎপাদন ক্ষমতা নির্ণয় জীব পরিসংখ্যান যথেষ্ট ভূমিকা পালন করে। সুতরাং উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য আত্মীকরণ এবং তাদের শ্রেণীবিন্যাস, তালিকাকরণ এবং বিশ্লেষণ এবং উপস্থাপন এবং যুক্তিপূর্ণ অনুমতির উদ্দেশ্যে তথ্যের তাৎপর্য ব্যাখ্যা করা যায়, যা জীব পরিসংখ্যানের গুরু দায়িত্ব। এখন দেখো, এই জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা যদি আমরা একটু দেখি, জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা ব্যাপক বা অনেক। বর্তমানকালে বিভিন্ন ক্ষেত্রে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন জীব সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে ও নীতি নির্ধারণে জীব পরিসংখ্যান তথা পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা দেখা যায়। জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সম্পর্কে জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তা দেখা হলো। যেমন মানব কল্যাণে, বিশেষ করে মানুষের কল্যাণে জীব পরিসংখ্যানের প্রয়োজনীয়তাটা দেখি। মানব কল্যাণের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা, যেমন ক্ষুধা, অশিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ, মোট খাদ্যের প্রয়োজনীয়তা, উৎপাদিত খাদ্যের পরিমাণ ইত্যাদি সম্বন্ধে পরিসংখ্যানিক নির্ভুল উপাত্ত পরিবেশন করতে পারে এবং এদের স্বরূপ নির্ধারণ এবং সমাধানের পথ নির্দেশে প্রদানের যথেষ্ট ভূমিকা পালন করে। অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক গবেষণা পরিচালনার সাহায্য প্রয়োজন হয়। অর্থনৈতিক কার্যকলাপ বা গবেষণায় বিষয়ক গবেষণায়, যেমন খাদ্য উৎপাদন, জনসংখ্যা ইত্যাদি সম্পর্কিত আলোচনা জীব পরিসংখ্যানের উপর একান্তই প্রয়োজন, সেটা অর্থনৈতিক গবেষণায়। তারপরে পূর্বাভাস প্রদানে, পরিসংখ্যান কোনো ঘটনা বা অবস্থা সম্পর্কে পূর্বাভাস প্রদান করে। কোনো ঘটনার বা অবস্থার ভবিষ্যৎ সম্ভাব্য ফলাফল সম্পর্কে ধারণা লাভের জন্য পরিসংখ্যানের উপর নির্ভর করতে হয়। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অতীত ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন। যেমন অতীত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জানা যাবে একটি ফসলের বর্তমান অবস্থা সঠিক আছে কিনা বা এর ভবিষ্যৎ অবস্থা কিরূপ হবে। জীব পরিসংখ্যানের সাহায্যে উদ্ভিদ বা প্রাণী রোগের পূর্বাভাস প্রদান করা যায়। উদ্ভিদ বা প্রাণীর রোগের পূর্বাভাস প্রদান করা যায়। বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যানের প্রয়োগ পরিলক্ষিত হয়। জীববিদ্যা এবং ভূতত্ত্ববিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল প্রভৃতি সকল বিজ্ঞানী পরিসংখ্যানের ব্যবহার এবং প্রয়োগ দেখা যায়। বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যানের প্রয়োগ পরিলক্ষিত হয়। জীববিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল প্রভৃতি সকল বিজ্ঞানীকে পরিসংখ্যানের ব্যবহার বা প্রয়োগ দেখা যায়। প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণে বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর অতীত এবং বর্তমান উপাত্ত সংগ্রহ এবং সেগুলোর বিশ্লেষণের ভিত্তিতে সঠিক নীতি গ্রহণে জীব পরিসংখ্যান সাহায্য করে। বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিষয়ের উপর অতীত ও বর্তমান উপাত্ত সংগ্রহ এবং সেগুলোর বিশ্লেষণের ভিত্তিতেই সঠিক নীতি গ্রহণে জীব পরিসংখ্যান সাহায্য করে। সামাজিক গবেষণায় বিভিন্ন সামাজিক গবেষণায় পরিসংখ্যানের সাহায্য প্রয়োজন। সামাজিক ঘটনা সংক্রান্ত গবেষণায়, যেমন ধূমপান, মদ্যপান, অভাব অনটনে আত্মহত্যার হার, রোগ ব্যাধি, অপরাধ ইত্যাদি পরিচালনা এবং কারণ নির্ণয়ের জন্য জীব পরিসংখ্যানের সাহায্য প্রয়োজন হয়। কারণ ধূমপান এবং মদ্যপান, অভাব অনটন, আত্মহত্যার হার, রোগ ব্যাধি, অপরাধ ইত্যাদি পরিচালনার কারণের জন্য জীব পরিসংখ্যান সাহায্য করে।
পরস্পর সম্পর্কিত ঘটনার মধ্যে নৈমিত্তিক সম্পর্ক নির্ণয়, পরস্পর সম্পর্কিত ঘটনার মধ্যে নৈমিত্তিক সম্পর্ক নির্ণয়, সামাজিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, জৈবিক ইত্যাদি ঘটনাসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নির্ণয় ও পরিমাপ করতে পরিসংখ্যানের সাহায্য প্রয়োজন। যেমন নতুন ধান বাজারে এলে চালের হ্রাস পায়, জীব পরিসংখ্যানের সাহায্যে জানা যায়। চালের হ্রাস পায়, জীব পরিসংখ্যানের সাহায্যে জানা যায় সার প্রয়োগ বৃদ্ধির সাথে ফলনের বৃদ্ধি হচ্ছে কিনা। আমরা কোরিলেশনের সাহায্যে এই সমস্যা সমাধান করতে পারি। তদারকি ও নিয়ন্ত্রণে সুষ্ঠু তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পূর্ব নির্ধারিত উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সাহায্য করে। নির্দিষ্ট সময়ান্তে সম্পাদিত কাজ সংখ্যায় প্রকাশ করা হলে পূর্ব নির্ধারিত লক্ষ্যের সাথে তাকে তুলনা করা যায়। জীব সংক্রান্ত উক্ত তদারকি ও নিয়ন্ত্রণে জীব পরিসংখ্যানের প্রয়োজন। জীব সংক্রান্ত উক্ত তদারকি ও নিয়ন্ত্রণে জীব পরিসংখ্যানের প্রয়োজন। এগুলা ছিল জীব পরিসংখ্যানের উদ্দেশ্য। তারপর হচ্ছে জীব পরিসংখ্যানের অপব্যবহার, বা মিস ইউজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। জীব পরিসংখ্যানের অপব্যবহার, ডাটা বিশ্লেষণের মাধ্যমে বা উপাত্ত বিশ্লেষণে কোনো বস্তুর পরিমাণগত বর্ণনা করা এই পরিসংখ্যানের কাজ। ফলে পরিসংখ্যানবিদ নয় এমন লোকের দ্বারা এর অপব্যবহার হতে পারে। যারা পরিসংখ্যানবিদ নয় তারা কি এর অপব্যবহার করতে পারে। ডাটাকে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে জীব পরিসংখ্যানের অপব্যবহার করা যেতে পারে। পরিসংখ্যান পদ্ধতিগুলো সম্বন্ধে অজ্ঞতা অথবা সেগুলো ইচ্ছাকৃত রদবদলের ফলে সিদ্ধান্ত ভুল হতে পারে এবং ভুল যুক্তির উদ্ভব হতে পারে। কেউ হয়তো এক প্রস্থ সংখ্যা বা রাশি হতে এর পরিপ্রেক্ষিতে বা প্রসঙ্গ না জেনে এর বিশ্লেষণ, তাৎপর্য ব্যাখ্যা, সঠিক পদ্ধতিগুলি সম্পর্কে অজ্ঞ থেকে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছাতে পারে। আবার অবৈজ্ঞানিক পদ্ধতিতে সংগৃহীত ডাটাকে ভুল সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে কেউ হয়তো নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য ইচ্ছাকৃত সংখ্যাগুলো রদবদল করতে পারে। সে হয়তো নিজস্ব মতামত প্রমাণের জন্য ডাটাকে এর এক অংশ বাদ দিয়ে অন্য অংশ নিতে পারে। ব্যবহারকারীদের উদ্দেশ্য সিদ্ধির জন্য একই ডাটা হতে সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। সারণী হিসাব পরিসংখ্যান সঠিক এবং ভুল সিদ্ধান্তের সমর্থনে সমভাবে ব্যবহৃত হতে পারে। লেখচিত্র এবং নকশা আকার সময় সঠিকভাবে আদিবিন্দু এবং মাপক নির্দেশনা করলে লেখচিত্র এবং নকশা থেকে ডাটা সম্বন্ধে সঠিক ধারণা করা যায় না এবং ডাটা সম্বন্ধে ভুল সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়। রাশি তত্ত্বের সঠিক ধারণা না থাকলে সংখ্যাভিত্তিক ব্যাখ্যাকরণ সঠিক হয় না। যেমন কোন প্রতিষ্ঠানের 90টি শিক্ষিত দম্পতি পরিবার পরিকল্পনা গ্রহণ করেছে এবং 10টি দম্পতি গ্রহণ করেনি। এই তথ্য যদি ব্যাখ্যা করা হয় যে শিক্ষিত দম্পতি ছোট পরিবারের প্রতি আকৃষ্ট, তাহলে ব্যাখ্যা সঠিক হবে না। কেননা ওই প্রতিষ্ঠান শতকরা কত শিক্ষিত দম্পতি পরিবার গ্রহণ করে তা বোঝা যায়নি এবং ওই প্রতিষ্ঠানে মোট কতটি শিক্ষিত দম্পতি আছে তাও জানা যায়নি। সঠিক সিদ্ধান্ত নিতে হলে শতকরা কতটা শিক্ষিত দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছে তা জানতে হবে। তাহলে উক্ত অসম্পূর্ণ তথ্য থেকে জীব পরিসংখ্যানের অপব্যবহারই হবে। কাজেই অদক্ষ ব্যবহারকারীর হাতে এগুলো অপব্যবহারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই অদক্ষ ব্যবহার এবং অনুচিত প্রয়োগের ফলে অবিশ্বাসের সৃষ্টি হয়। তাই কি করতে হবে? দক্ষ পরিসংখ্যানবিদ্যা ডাটা বা উপাত্ত সংগ্রহ করতে হবে এবং এগুলো বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আজকে ক্লাসটা যদি আমরা একটু সামারি আকারে নিয়ে আসি, তাহলে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হলো জীব পরিসংখ্যানের যে শাব্দিক অর্থ। জীব পরিসংখ্যানের অন্য নাম হচ্ছে জীবমিতি বা বায়োমেট্রি। বায়োজ অর্থ হচ্ছে জীবন আর মেট্রিক অর্থ হচ্ছে পরিমাপ। এই দুটি শব্দ থেকে কি বায়োমেট্রিক শব্দটি উৎপত্তি হয়েছে। পরিসংখ্যানের নিয়ম কানুন যখন জীবজগতের গণনা, হিসাব নিকাশ, সহসম্বন্ধ, নির্ভরশীলতা, পার্থক্য নির্ণয় করতে তথা জীবজগতের বিভিন্ন প্রত্যাশিত ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাব্য ফলাফল নির্ণয়ে ব্যবহৃত হয়,
তাকে আমরা জীবমিতি বা জীব পরিসংখ্যান বলে থাকি। জীব পরিসংখ্যান বলে থাকি। এই যে বিশাল জীবজগৎ, এই জীবজগতের মধ্যে জীবের বলতে কি উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য বা তথ্যের বিশ্লেষণ, উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হলো জীব পরিসংখ্যান বা বায়োমেট্রি। জীব পরিসংখ্যান বা বায়োমেট্রি। পরিসংখ্যানের প্রতিষ্ঠাতা, জীব পরিসংখ্যানের প্রতিষ্ঠা বলতে কার্ল পেয়ার্স। কারণ তিনি কি সহসম্পর্ক বিশ্লেষণ এবং কাজ পরীক্ষার তত্ত্ব 1900 সালে আবিষ্কার করেন। এই জন্য জীব পরিসংখ্যান বিদ্যার প্রতিষ্ঠাতা লাভ করেন। তারপর জীব পরিসংখ্যানের পদ্ধতি প্রধানত জীব পরিসংখ্যান পদ্ধতি ভূমিকা প্রধানত দুইটি ভাগে ভাগ করা। একটা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান, আর একটা হচ্ছে সিদ্ধান্তমূলক পরিসংখ্যান। বর্ণনামূলক পরিসংখ্যান, আর একটা হচ্ছে সিদ্ধান্তমূলক পরিসংখ্যান। তারপর আমরা পরিসংখ্যানের স্কোপ দেখলাম, স্কোপ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যানের স্কোপ ব্যাপক। পরিসংখ্যানের স্কোপ হচ্ছে ব্যাপক, না বিশেষ করে ট্যাক্সোনমি ক্ষেত্রে কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপরে তোমাদের যে আমাদের যে এই ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কৃষি, শিল্প, সমাজবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তারপর হিসাব নিকাশ, তারপর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সহ আরো অনেক বিষয়ের মধ্যে পরিসংখ্যান অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। আর জীব পরিসংখ্যানের উদ্দেশ্য, জীব পরিসংখ্যানের উদ্দেশ্য অনেক। বহু কারণ দ্বারা প্রভাবিত জীবদের সংখ্যা মান বিষয়ে সিদ্ধান্ত সত্যের উদ্ঘাটন এবং সিদ্ধান্ত গ্রহণে কি জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যান ব্যক্তিগত অভিজ্ঞতারও কি পরিধি বর্ধিত করে। তারপরে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সহসম্পর্ক, বিভিন্ন জীবগোষ্ঠীর সহসম্পর্ক পার্থক্য আছে কিনা তা জীব পরিসংখ্যানের সাহায্যে নির্ণয় করতে হবে। কোন জীবের বৃদ্ধি, রোগের প্রকোপ ইত্যাদি সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে কি পূর্বাভাস প্রদান কি আমাদের জীব পরিসংখ্যানের উদ্দেশ্য। তারপর জীব পরিসংখ্যানের গুরুত্ব। জীবজগৎ, জীব বিজ্ঞানে যখন উৎপত্তি করে তখন এর কোনো হিসাব বা শাখা প্রশাখা ছিল না। 1900 সালের পর থেকেই শাখা প্রশাখার এবং দ্রুত উন্নতি সাধিত হয়। কোন বিষয়ে অতি সহজে উন্নতি লাভের জন্য পরিমাপ সংখ্যার সাহায্যে সাজানোর প্রয়োজনীয়তা দেখা যায়। বর্তমান জীব পরিসংখ্যানের গুরুত্ব ও দায়িত্ব অনেক। জীববিজ্ঞানের যে সমস্ত সংখ্যাত্মক তথ্য, হিসাব নিকাশ এবং ব্যবহার সুযোগ আছে, সেই সমস্ত ক্ষেত্রে জীব পরিসংখ্যান মুখ্য ভূমিকা পালন করে। জীব পরিসংখ্যান ছাড়া জীববিজ্ঞানের যে কোনো বিশ্লেষণ ও গবেষণা অর্থহীন। যেখানে পরিমাণগত তথ্য একাধিক ফ্যাক্টর হতে উদ্ভূত, সেখানে জীব পরিসংখ্যান ছাড়া অন্য কোনো উপায়ে বিশ্লেষণ সম্ভব নয়। তাই এই সকল ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি প্রণয়নে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এর সাহায্যে পরীক্ষা হতে গৃহীত সিদ্ধান্তকে সুস্পষ্ট এবং নির্ভুলভাবে প্রকাশ করা যায়। তারপর জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা। বর্তমান কালে বিভিন্ন ক্ষেত্রে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মানব কল্যাণে জীব পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মানব কল্যাণের সাথে সম্পর্কিত বিভিন্ন, যেমন ক্ষুধা, অশিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ, মোট খাদ্যের প্রয়োজনীয়তা, উৎপাদিত খাদ্যের পরিমাণ ইত্যাদি সম্বন্ধে পরিসংখ্যান নির্ভুল উপাত্ত পরিবেশন করতে পারে এবং এদের স্বরূপ নির্ধারণ এবং সমাধানের পথ নির্দেশে যথেষ্ট ভূমিকা পালন করে। তারপরে অর্থনৈতিক গবেষণায় জীব পরিসংখ্যান প্রয়োজন। তারপরে পূর্বাভাস, যে কোনো পূর্বাভাস প্রদানে তোমার পরিসংখ্যান কোনো গঠন বা অবস্থা সম্পর্কে পূর্বাভাস প্রদান করে থাকে। তারপরে বিজ্ঞানের গবেষণায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যানের প্রয়োগ পরিলক্ষিত হয়। বিশেষ করে জীববিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, মনোবিজ্ঞান, ভূগোল প্রভৃতি সকল বিজ্ঞানী পরিসংখ্যানের ব্যবহার বা প্রয়োগ লক্ষ্য করা যায়। প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের সংশ্লিষ্ট বিষয়ের উপর অতীত এবং বর্তমান উপাত্ত সংগ্রহ এবং সেগুলোর বিশ্লেষণের ভিত্তিতে সঠিক নীতি গ্রহণে জীব পরিসংখ্যান সাহায্য করে। সামাজিক গবেষণায় পরিসংখ্যান সাহায্য প্রয়োজন। বিভিন্ন সামাজিক ঘটনা সংক্রান্ত গবেষণা, যেমন ধূমপান, মদ্যপান, অভাবনীয় আত্মহত্যার হার, রোগ ব্যাধি, অপরাধ ইত্যাদি পরিচালনার কারণ নির্ণয়ের জন্য জীব পরিসংখ্যান সাহায্য প্রয়োজন। পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার মধ্যে নৈমিত্তিক সম্পর্ক নির্ণয়, সামাজিক, অর্থনৈতিক, জৈবিক ইত্যাদি ঘটনাসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক নির্ণয় এবং পরিমাপ করতে পরিসংখ্যানের সাহায্য প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তারপর জীবমিতির অপব্যবহার, কারণ
ডাটা বিশ্বের মাধ্যমে কোনো কিছু পরিমাণিত বর্ণনা করা হলো পরিসংখ্যানের কাজ, ফলে পরিসংখ্যানবিদ নয় এমন কোন লোক দ্বারা যদি ডাটা বা উপাত্ত নেওয়া হয় তাহলে এই জীব পরিসংখ্যানের অপব্যবহার হইতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের অনলাইন ক্লাসে সবসময় যোগদান করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।